দ্রুত। ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আপনারা কি শুনতে পাচ্ছেন আমার কথা এবং আমাকে দেখা যাচ্ছে কিনা, সবকিছু অল ক্লিয়ার কিনা? আমাকে একটু জানাবেন যে কথাটা হচ্ছে আপনারা শুনতে পাচ্ছেন কিনা। ওকে, আসসালামু আলাইকুম। ওকে, ফাইন। সো আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এবং হচ্ছে সবকিছু ঠিকঠাক আছে। তো আমরা আমাদের আজকের ক্লাসটা ইনশাআল্লাহ আমরা আজকে আলোচনা করব। আমাকে একটু জানাবেন যে সাউন্ডটা অল ক্লিয়ার কিনা এবং সবকিছু ক্লিয়ার আছে কিনা, একটুখানি জানালে আমি হচ্ছে আলোচনাটা হচ্ছে শুরু করতে পারবো। ঠিক আছে, ওকে ফাইন। তো আজকে আমরা গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে আজকের ক্লাসে হচ্ছে আমরা আলোচনা করব। এন্ড আজকে আমাদের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে ঠিক আছে। তো আপনাদের যত প্রশ্ন আছে সবগুলো প্রশ্ন আপনারা ক্লাসের পরে করবেন। ওকে, আমি এখন আলোচনা শুরু করব। আপনাদের যত প্রশ্ন আছে সব প্রশ্নগুলো আপনারা পরে করবেন। হ্যাঁ, মানে জাস্ট পড়া রিলেটেড, বুঝি নাই এটা আবার বুঝান, এই টাইপের প্রশ্ন হবে। এবং আমরা সাউন্ড কি কম কিনা আমাকে একটু জানাবেন, এবং আশা করি যে সাউন্ড ক্লিয়ার আছে এবং সাউন্ডটা ঠিক আছে। সাউন্ডটা ঠিক আছে। ঠিক আছে, ওকে ওকে ফাইন। তাহলে আমরা শুরু করছি আমাদের আজকের ক্লাস। আজকে আমাদের আলোচ্য বিষয় তিনটা। নাম্বার 1 একটা হচ্ছে অভিধান বর্ণানুক্রম। বিগত সালে আপনি যদি 44তম বিসিএস যদি দেখেন তাহলে দেখবেন যে 44তম বিসিএস এখান থেকে প্রশ্ন আসছে। তো এটা নিয়ে আলোচনা করব। এন্ড এরপর হচ্ছে আমরা আলোচনা করব বচন নিয়ে, এরপর 3 নাম্বার, এরপর হচ্ছে বাচ্য নিয়ে। তো তিনটেই আমাদের ছোট ছোট টপিক। আমরা চেষ্টা করব এখন আমাদের যে ছোট ছোট যে টপিকগুলো আছে এই টপিকগুলো আমরা শেষ করে ফেলার জন্য। ওকে, ছোট ছোট টপিকগুলো আমরা পরে শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। ওকে, তো তাহলে আমরা কথা বাড়াচ্ছি না, চলে যাই আমাদের আলোচনায়। তো চলেন আমরা একটু, আমি আবার বলছি আপনারা পড়ার মাঝখানে হচ্ছে কমেন্ট না করলে সবচেয়ে বেটার হয়। পেন ড্রাইভটা কোথায়? আচ্ছা, পেন ড্রাইভটা পকেটে। তো আমি আপনাদেরকে ডিরেক্ট স্লাইডে নিয়ে যাচ্ছি। এবং আজকের ক্লাসটা করলে আপনি অনেক মজা পাবেন, যে অনেক অজানা জিনিস যেটা আপনি আগে জানতেন না, এরকম জিনিসটা হচ্ছে আপনি শেষ করতে পারবেন আমার সাথে ইনশাআল্লাহ। ওকে, তো চলে যাচ্ছে আপনাদেরকে অভিধান বর্ণানুক্রমে নিয়ে যাচ্ছি। তো দেখেন, খুব গুরুত্বপূর্ণ এই যে এখন যে জিনিসটা পড়বো, এই জিনিসটা হচ্ছে ম্যাথের মতো। ম্যাথ আপনারা গণিত করছেন না? গণিত করেন না? আচ্ছা, যখন আপনি গণিত করেন তখন কি কাজ করেন? যখন আপনি ম্যাথ করেন তখন মাথাটা ফুল কুল রাখেন এবং ইনভায়রনমেন্ট, ভালো একটা ইনভায়রনমেন্টে আপনি চেষ্টা করেন একদম আরামসে বসে মনোযোগ সহকারে ম্যাথ করেন, তাই না? তো অভিধান বর্ণানুক্রমটা যদিও বাংলা, কিন্তু আমি বলবো এটা ম্যাথের মতো। কথা কি বুঝছেন? এটা কিসের মতো বলেন? এটা ম্যাথের মতো। তো এই ম্যাথের মতো গুরুত্বপূর্ণ জিনিসটা আজকে আমরা আমরা একটু আলোচনা করি। চলেন শুরু করি। আচ্ছা, তো দেখেন এখানে সাধারণ বর্ণানুক্রম। সাধারণ বর্ণানুক্রমটা হচ্ছে যেটা আপনি ছোটবেলা থেকে পড়ে আসছেন। ছোটবেলা থেকে আপনি যেটা পড়ে আসছেন, সরেয়, সরেয়া, রস্বই, দীর্ঘই, রস্যাও, দীর্ঘ, রি, ওই, ও, তারপর হচ্ছে কি, তারপর দেখেন এই যে ক, খ, ঘ, ঘ, ঙ, চ, ছ, ঝ, ঝ, ঞ, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, ত, থ, দ, দ, দন্ত, ন, প, প, ভ, ম, র, ল, এইভাবে। এটা আপনি ছোটবেলা থেকে পড়ে আসছেন। এটা আমাদের বাংলা ভাষার সাধারণ বর্ণানুক্রম। ঠিক আছে? যেমন খেয়াল করে দেখেন, ধরেন আমি একটা শব্দ লিখলাম। শব্দটা হচ্ছে, দেখেন আপনি কমন সেন্স দিয়ে, আইকিউ দিয়ে উত্তর করেন। শব্দটা হচ্ছে, ধরেন আমি 1 নাম্বার শব্দ আমি লিখলাম আম। কি? আম। 2 নাম্বার শব্দ আমি লিখলাম ইঁদুর। 3 নাম্বার শব্দ আমি লিখলাম লন্ডন। বুঝছেন? 4 নাম্বার আমি আরেকটা শব্দ লিখলাম, সেই শব্দটা হচ্ছে ওট। এখন আপনি এগুলো সিরিয়ালি সাজান, কোনটার পর কোনটা বসবে বলেন। আমি এলোমেলো করে দিলাম, আপনি একটু সিরিয়ালি ব্যাপারটা সাজান। সিরিয়ালি সাজান। আমি কি বুঝাইতে পারছি? কথা কি ক্লিয়ার আসতেছে? কথা কি মানে কম বেশি আসতেছে নাকি ঠিক আছে? আচ্ছা,
আচ্ছা ইঁদুর হবে, ওকে থ্যাংক ইউ। বলেন এখন এই যে বলেন এই 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 চারটার ভিতর আপনি যদি সিকোয়েন্স অনুযায়ী সজি সাজান, কম বেশি হয় নাকি? ঠিক আছে তো, আচ্ছা তাহলে দেখেন আপনি যদি সাজান নর্মাল বর্ণানুক্রমে, আপনি প্রথমে আনবেন সরেয়াযুক্ত আম, 2 নাম্বার আনবেন কি রসই ইঁদুর, 3 নাম্বার আনবেন কি উট, 4 নাম্বার আনবেন কি লন্ডন। তাহলে এইটা হচ্ছে সিকোয়েন্স, কিন্তু অভিধান এই সিকোয়েন্সটা মেনটেন করে না, মানে সাধারণ সিকোয়েন্স অভিধান মেনটেন করে না। অভিধানের সিস্টেমটা হচ্ছে এই যে সরেয় সরেয়া রসই দীর্ঘ রসৌ রি এ ওই ও ও, এই যে এখানে স্বরবর্ণ শেষ, এই স্বরবর্ণের পরে দেখেন এই যে 3টা বর্ণ অনুসার বিসর্গ চন্দ্রবিন্দু, তাহলে এই 3টা বর্ণ অভিধান বর্ণানুক্রমে, খুব গুরুত্বপূর্ণ, অভিধান বর্ণানুক্রমে এই 3টা বর্ণ স্বরবর্ণের পরে, কথা কি বুঝতে পারছেন? এরপর দেখেন ক, এরপর হচ্ছে ক্ষীয়, তাহলে সাধারণ বর্ণানুক্রমে ক্ষীয় কি ক এর পরে না, অভিধান বর্ণানুক্রমে ক্ষীয় ক এর পরে। এরপর দেখেন এই যে খ বাকি যেভাবে আছে গ গ উ চ চ ঝ ঝ ই ট ঠ ড ড, এই ঢ এর পর হচ্ছে ঢ শূন্য ড, আবার ঢ এর পর ঢ শূন্য ড, দেখছেন? মূর্ধন্য ত, ত এর পর হচ্ছে খণ্ডত্ব, থ দ দ দন্ত ন প প ভ ব ম, ঝ ঝ এর পর হচ্ছে অন্তস্থ অ, র ল তালবেশ মূর্ধন্য দন্ত সহ। তাহলে যেগুলো আমি এই যে দাগ দিয়ে যেগুলো রেড কালার আর একটা সেটা হচ্ছে কি ক্ষীয়, এগুলো ছাড়া বাকি যেগুলো আছে বাকি সব সেম, খালি এই বর্ণগুলো অভিধান বর্ণানুক্রমে আগে বসে। আচ্ছা এইবার খেয়াল করে দেখেন আমি 2টা শব্দ লিখলাম, শব্দটা হচ্ছে আমি লিখলাম যে ক্ষণ, 1 নাম্বার শব্দ, 2 নাম্বার শব্দ আমি লিখলাম খদ্দর। এখন বলেন অভিধান বর্ণানুক্রমে কোনটা আগে বসবে? কথা ভালো করে বুঝেন, অভিধান বর্ণানুক্রমে কি ক্ষণ আগে বসবে নাকি খদ্দর আগে বসবে? বলেন তো কোনটা আগে বসবে? অভিধান বর্ণানুক্রমে কোনটা আগে বসবে বলেন? অভিধান বর্ণানুক্রমে কোনটা আগে বসবে? এখানে 1 নাম্বার, নাম্বার 1 ক্ষণ, এরপর হচ্ছে কি খদ্দর। তাহলে দেখেন একটা হচ্ছে ক্ষণ আর একটা হচ্ছে খদ্দর। এখন বলেন কোনটা আগে বসবে? কোনটা আগে বসবে? ভেরি গুড, কোনটা আগে বসবে বলেন? বসবে আগে ক্ষণ, কারণ দেখেন এই যে অভিধান বর্ণানুক্রমে খ এর আগের বর্ণ কি ক্ষীয়, এরপর হচ্ছে খ। এখন একই প্রশ্ন আমি যদি বলি আচ্ছা বলেন তো সাধারণ বর্ণানুক্রমে, কি বলছি বলেন, সাধারণ বর্ণানুক্রমে কোনটা আগে বসবে? সাধারণ বর্ণানুক্রমে এই বর্ণানুক্রমে কিন্তু আগে খ, কথা কি বুঝছেন? আগে কি? আগে খ, বুঝছেন? যদিও ক্ষীয় এটা মূল বর্ণ না, এটা যুক্ত বর্ণ, তার মানে এটা তো পরে যাবে। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি অভিধান বর্ণানুক্রমের বেসিক কনসেপ্ট, যে আসলে পরিবর্তনটা কি কিভাবে হয়, কথা কি বুঝতে পারছেন? পরিবর্তনটা কি কিভাবে হয় আমার মনে হয় যে আমি আপনাদেরকে এটা বুঝাইতে পারছি, বুঝছেন? আচ্ছা এইবার আসেন আরেকটা কুইজ দিই, তাহলে এবার আরো ভালোভাবে ক্লিয়ার হবেন। দেখেন প্রথম শব্দ হচ্ছে, দেখেন প্রথম শব্দ হচ্ছে চাঁদ, ঠিক আছে? প্রথম শব্দ হচ্ছে কি চাঁদ, ওকে? এরপরে আমরা আরেকটা শব্দ লিখলাম, সেটা হচ্ছে চাঁদা, বুঝছেন? আচ্ছা আচ্ছা চাঁদা না দিয়ে আরেকটা শব্দ দিই, চ দিয়ে এরকম আরেকটা শব্দ বলেন, চাচা, কি দিলাম? চাচা। এবার অভিধান বর্ণানুক্রমে আপনি কমন সেন্স খাটান, কোনটা আগে বসবে বলেন? মানে আমি কিন্তু বেসিক জিনিসটা এখানে ক্লিয়ার করে দিচ্ছি, তাহলে আপনার বুঝতে আর অসুবিধা হবে না। একটা হচ্ছে চাঁদ আর একটা হচ্ছে চাচা। এখন বলেন অভিধান বর্ণানুক্রমে কোনটা আগে বসবে? বলেন অভিধান বর্ণানুক্রমে কোনটা আগে বসবে? এই যে দেখেন, এই যে দেখেন, ভুলটা এখানেই করবেন। আপনারা বলবেন, অনেকেই উত্তর করবেন যে চাঁদা, চাচা। ভাইরে চাচা আগে কেমনে বসে? সাধারণ বর্ণানুক্রমে চাচা আগে বসে, কিন্তু এখানে চাঁদ আগে বসবে কেন? দেখেন এই যে চ, এই চয়াকার এর, এই চয়াকারের সাথে আপনি যদি দেখেন দুই জায়গাতে এই যে চয়াকার, এটা কিন্তু কমন। এখন এখানে এর পরের বর্ণ কি? চন্দ্রবিন্দু, এরপরে আছে কি চ। এখন দেখেন তো এই যে চ, চন্দ্রবিন্দু কিন্তু অবস্থান আগে, দেখেন চন্দ্রবিন্দুর অনেক পরে কিন্তু চ, বুঝতে পারছেন? তাহলে এখানে এই যে চন্দ্রবিন্দু আছে, চয়াকার এটা তো কমন, চয়াকারটাকে বাদ দিলে পরের বর্ণ কি? এখানে হচ্ছে চন্দ্রবিন্দু আর এখানে হচ্ছে চ, তাহলে চন্দ্রবিন্দু যেটা আছে এই চন্দ্রবিন্দুর অবস্থা কিন্তু চ এর অনেক আগে, তাহলে আগে বসবে চাঁদ, পরে বসবে চাচা। আমি কি বুঝাইতে পারছি বলেন? এটুক পর্যন্ত বুঝছেন কিনা বলেন তো? বুঝছেন? তাহলে চয়াকার, আমি আবার বলছি, যখন দেখবেন যে কমন বর্ণ চয়াকার, এটা কমন বর্ণ, এটা দুই জায়গাতে আছে, কাজে এটা আপনারা কি করবেন? বাদ দিয়ে দিবেন। কথা কি বুঝছেন না বুঝেন নাই? ওকে, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, থ্যাংক ইউ। এইবার চলেন আমরা একটু প্রশ্ন সলভ করি। এখন দেখেন এটা আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়,
খ ইউনিট 20-21 সেশনে ভার্সিটি বিশ্ববিদ্যালয়ে আসছে। এখন এখানে কি বলছে দেখেন, এখানে বলছে আবিধানিক ক্রম অনুসারে সজ্জিত শব্দগুচ্ছ, আবিধানিক ক্রম অনুসারে সজ্জিত শব্দগুচ্ছ। এখন খেয়াল করে দেখেন, খুব খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। আমি যে বলছি যে আপনি মানে এই জিনিসটা ম্যাথের মতো আপনি এখন বুঝবেন। দেখেন এখানে প্রথম বর্ণটা কি বলেন, দন্ত ন। এর পরের বর্ণটা কি দেখেন, স। এর পরের বর্ণটা হচ্ছে ব। আচ্ছা বলেন তো এই সিকোয়েন্সটা কি ঠিক আছে? জাস্ট প্রথম বর্ণ মিলান। আচ্ছা বলেন প্রথমে কি দন্ত ন না প্রথমে দন্ত স? এই তিনটার ভিতরে প্রথমে কোনটা বসবে বলেন তো? দেখেন আপনি যদি ক খ, আপনাকে অবশ্যই ক খ জানতে হবে, এবং ক খ না জানলে তো বিপদ। ক খ গ ঘ ঙ চ ছ ঝ ঝ ঞ ট ঠ ড ঢ মূর্ধন্য ন, ত থ দ দ দন্ত ন, ত থ দ দ দন্ত ন। দেখেন দন্ত ন আগে, ত থ দ দ দন্ত ন। এরপর হচ্ছে কি প ফ ব ভ, দেখেন প প ভ ভ, তারপর হচ্ছে কি ব, তারপর হচ্ছে দন্ত স। আমরা জানি দন্ত স অনেক শেষের দিকের বর্ণনা। তাহলে এই সিকোয়েন্সটা ভুল, তার মানে এটা ভুল। এই সিকোয়েন্সটা কি, এই সিকোয়েন্সটা ভুল। আচ্ছা এবার এখানে দেখেন, এখানে আছে পয় রসুকার, ফয় রসুকার, এখানে আছে ফ, এখানে আছে প। এটা তো এমনিতেই ভুল, কারণ এই প সবার আগে বসার কথা। পাখি এটা সবার আগে বসবে, কারণ প সবার আগে, এরপর হচ্ছে ফ। তাহলে এটা ভুল। এখানে আছে সরেয়া, এখানে আছে ম, এখানে আছে ব। আচ্ছা এখন সরেয়া আগে বসলো ঠিক আছে, কিন্তু এই যে এখানে যে মটা আছে, এই ম আর ব, বলেন তো ম আগে বসে না ব আগে বসে? দেখেন আপনি যদি হিসাব করেন, দেখেন প প ভ ব ম, ব ব ম, ব ভ ম, তাহলে দেখেন আগে কিন্তু ব বসে, এখানে সিকোয়েন্স ভুল। এখানে আগে ব বসবে পরে ম বসবে, এটা ভুল। এইটা ঠিক আছে। দেখেন এই যে চাঁদ, প্রথমে চ, তারপর ত, তারপর দন্ত স, শেষ। কথা কি বুঝছেন? বলেন এই প্রশ্নটা বুঝছেন কিনা বলেন। তাহলে আমরা একটু উত্তরটা দেখি, উত্তর কি ডি। এবার আমাকে বলেন ভাই আমি কি বুঝাইতে পারছি বলেন তো? এখন বলেন জিনিসটা কি কঠিন না সহজ? ম্যাথের মতো জিনিসটা না? জাস্ট আপনি যদি কনসেপ্টটা যদি আপনার যদি ক্লিয়ার থাকে, কনসেপ্টটা ক্লিয়ার থাকলে আপনি খুব ইজিলি জিনিসটা ধরতে পারবেন। আমি কি বুঝাইতে পারছি বলেন তো? আমি কি আপনাদেরকে ক্লিয়ারলি বুঝাইতে পারছি বলেন? ভেরি গুড, ভেরি গুড, থ্যাংক ইউ। আচ্ছা এইবার আসেন আমরা পরের প্রশ্নে যাই। এটা আসছে জাহাঙ্গীরনগর, হ্যাঁ জাহাঙ্গীরনগর। তাহলে দেখেন এখানে প্রশ্নে বলছে কি, আপনারা এখন শুধু পড়ার ভিতরে ইয়ে করেন, আপনাদের বাকি প্রশ্ন সবকিছু ক্লাসের পরে। আচ্ছা এখন খেয়াল করেন। আচ্ছা এবার দেখেন, এখন কমন জিনিস এখানে কমন আছে, সব জায়গাতে কমন কি ল। আচ্ছা যদি ল, যদি এখানে দেখেন সবগুলো অপশনে ল কমন, তাহলে ল বাদ, যেটা কমন সেটা বাদ। আচ্ছা যদি বাদ হয় তাহলে এখানে প্রথম, এরপর আছে কি ক, এরপর হচ্ছে ম, এরপর হচ্ছে প, এরপর হচ্ছে ল। আচ্ছা এইবার আপনি খালি এখানে তাকান, প আগে বসে না ম আগে বসে বলেন, এটা বলেন। প আগে বসে না ম আগে বসে? অবভিয়াসলি কে বসে? আগে প বসে, প ফ ব ভ ম, প ফ ব ব, তাহলে আগে প বসে, এখানেই তো ভুল, তার মানে এটা ভুল, বাদ। এরপর দেখেন এখানে আছে ক, এখানে হচ্ছে প, এখানে হচ্ছে ল, এখানে হচ্ছে ম, এখানে হচ্ছে ল। তাহলে দেখেন প ফ ব ব ম, এটা হইতে পারে। আচ্ছা আমরা এটাকে উত্তর ধরলাম না, আমরা পরে আর ভুলগুলো বের করি। ল আর ক, তো এখানে তো ভুল, আগে ক আসবে, এটা ভুল। এখানে প ল ল ক, এই কটা সবার আগে আসা উচিত, এটা ভুল, তার মানে এখানে রাইট অ্যান্সার খ। তাহলে এখানে রাইট অ্যান্সার খ। এবার বলেন এটা বুঝছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং আপনি চাকরি পরীক্ষা দিতে গেলেই এখান থেকে পরীক্ষাতে সামনে প্রশ্ন আসবে। কিন্তু এই টপিকটা অনেক টিচাররা পড়ায় না, আপনারা অনেক জায়গাতে পড়ছেন অনেকে, বাট এই টপিকটা অনেকেই স্কিপ করে। তো এই জন্য আমরা এই টপিকগুলো খুব ইজিলি পড়ে ফেলবো। হ্যাঁ ঠিক আছে, আমি কি বুঝাইতে পারছি? ওকে ক্লিয়ার? বলেন অনেক সহজ না? সহজ তাই না? আচ্ছা আরো প্র্যাকটিস করবো, হিউজ প্র্যাকটিস করবো, বুঝছেন কিনা? ওকে ওকে। আচ্ছা এবার আসেন, এটা আসছে কোথায়? এটা আসছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। এখন দেখেন, এখন খেয়াল করে দেখেন কোন গুচ্ছের শব্দগুলো অভিধান ক্রম অনুযায়ী বিন্যস্ত। ওকে অনেক সহজে বুঝতে পারছেন? ওকে অনেক সহজ, আলহামদুলিল্লাহ। ওকে কোন গুচ্ছের শব্দগুলো অভিধান ক্রম অনুযায়ী বিন্যস্ত, কোন গুচ্ছের রিপুবিনতে রাহি। ওকে তাহলে দেখেন কোন গুচ্ছের শব্দগুলো অভিধান ক্রম অনুযায়ী বিন্যস্ত, এটা আসছে কোথায়? রাজশাহীতে। এখন দেখেন কমন জিনিসটা কি, আপনি উত্তর করেন। এখানে কমন কি বলেন তো? এখানে কমন হচ্ছে নিটা কমন,
নিটা কমন, তাহলে নিটাকে বাদ দেন। এখন খেয়াল করে দেখেন, খুবই গুরুত্বপূর্ণ। আমরা ওকে দেখেন নিটা কি এখানে কমন, তাহলে নিটা বাদ, নিটা বাদ, নিটা বাদ, এখানে নি বাদ, নি বাদ, নি বাদ, এখানেও নি বাদ, নি বাদ, নি বাদ, নি বাদ, বাদ, বাদ। আচ্ছা এইবার আসেন খেয়াল করেন, আমরা একটু এখানে পিছন দিক থেকে যাই, এখান থেকে যাই, তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। এখানে আছে দয়ের সাথে ওকার, দেখেন এরপরে এখানে আছে দয়ের সাথে ইকার, দয় বফালা, এখানে আছে দয় বফালা, শুধু দয় বফালা। দেখেন আচ্ছা বলেন তো, একটু কমন সেন্স খাটান, দেখেন এই যে এখানে আগে কোনটা বসা উচিত, দেখেন আগে কোনটা বসা উচিত, দেখেন এখানে শুধু দয় বফালা, আর এখানে হচ্ছে দয়ের সাথে রসিকের। সবসময় মনে রাখবেন যেটা রুট সেটা অলওয়েজ আগে বসে। তাহলে এখানে তো কার যুক্ত হয়েছে, এটা তো আর রুট না, এখানে রুটটা হচ্ছে কি দয় বফালা, তাহলে দয় বফালা এটা কিন্তু আগে বসা উচিত ছিল। দেখেন এখানে এই যে দয় বফালা এটা পরে, আর এখানে দয় বফালার সাথে রসিকের, এই দয় বফালা রসিকের এটা পরে যাবে, কারণ কার যুক্ত হলে সেটা পরে যায়। ধরেন আমি যদি আপনাকে যদি এটা বলি যে দ আর দয় রসিকের, এখন বলেন এখানে ভিতরে কোনটা আগে যাবে, অবশ্যই দ আগে আসবে, পরে দয় রসিকের আগে যাবে। আজকের ক্লাসে যদি পরে আসেন তাহলে এই জিনিসটা বুঝবেন না, বেসিক কনসেপ্ট প্রথম স্লাইড যেটা, এটা যদি ভালো করে যদি না বুঝেন তাহলে আপনি বুঝবেন না। এই স্লাইডটা যদি আপনি ক্লাসে পরে আসেন তাহলে আপনি ক্লাস রেকর্ড করবেন, কিন্তু এই স্লাইড না বুঝলে আপনি সারা জীবন যদি কমেন্ট করেন বুঝি নাই, আপনি জীবনও বুঝবেন না, ঠিক আছে? ওকে, তো যেখানে ছিলাম খেয়াল করেন, যেখানে ছিলাম এই অংশে ছিলাম, হ্যাঁ। তাহলে এখানে একটা ভুল আছে, এখানে এটার সাথে যেহেতু রসিকার আছে এটা পরে যাওয়ার কথা ছিল। এখন খেয়াল করে দেখেন এই যে এখানে আবার রসিকার যেটা এটা আগে দিয়ে দিছে, তাহলে রসিকারটা তো এটার পরে যাওয়ার কথা ছিল, তার মানে এটাও ভুল। এইখানে খেয়াল করে দেখেন দয় বফালা, দয় ওকার, দয় রসিকার, ঠিক আছে? এখন মনে রাখবেন এখানে একটা ভুল আছে, এখানে ভুলটা কি দেখেন, এখানে ভুলটা হচ্ছে ধরেন আমি যদি বলি যে দ ওকার, এরপর হচ্ছে দয় বফালা, দেখেন এখানে হচ্ছে দয় বফালা আর এখানে হচ্ছে দয় বফালা রসিকার। এখন বলেন তো এখানে কোনটা আগে আসবে, এখানে অবশ্যই দয়ের সাথে ওকার আছে, এটা আগে আসবে, কারণ কার আগে বসে, তারপরে হচ্ছে আপনার যুক্ত ব্যঞ্জন, আগে তো কার গুলো বসবে তারপর যুক্ত ব্যঞ্জন, তাহলে এটা আগে আসা উচিত ছিল, আগে আসে এটা, তার মানে এটা রাইট অ্যান্সার, এটা হচ্ছে ক। এবার বলেন বুঝছেন কিনা, ঠিক আছে? আমি আবার বলছি এই ক্লাসটা পরে করলে ভাই বুঝবেন না, এটা খুব সিম্পল জিনিস, অপেক্ষা করেন, এরপর যখন বাচ্চা পড়াবো বচন পড়াবো সেগুলো শুরু থেকে করিয়ে। আমার ক্লাস টাইমলি একদম জাস্ট টাইমলি শুরু হয়, অনাকাঙ্ক্ষিত কোনো সমস্যার কারণে হয়তো বা 2-4 মিনিট একটু লেট হয়, ঠিক আছে? আচ্ছা রেফ পর্যন্ত আমাদের যাওয়াই লাগবে না, রেফ পর্যন্ত এখানে যে রেফ আছে রেফগুলোকে আমরা রেফের আগের বর্ণগুলো কাউন্ট করেই তো উত্তর পাচ্ছি, যদি উত্তর না পেতাম তাহলে সেক্ষেত্রে আমরা রেফে যেতাম, ঠিক আছে? সবগুলো ক্লাস রেকর্ডেড করতে পারবেন, পরেও করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা ওকে, আচ্ছা ঠিক আছে, ওকে আমি আরেকবার একটু বুঝাচ্ছি, খেয়াল করেন দেখেন এখানে এখানে আছে কি দয়ের সাথে ওকার, দেখেন এখানে আছে দয়ের সাথে ওকার, এখানে আছে দয়ের সাথে দয় বফালা ইকার, এখানে আছে শুধু এই যে নিটাকে বাদ দেন, এই নিটা এটা বাদ দেন, এটা বাদ দেন, হ্যাঁ এটা বাদ, যেহেতু এটা কমন, আগেই বলছি কমন জিনিস বাদ। আল্লাহর হস্তে যদি পরে আসেন এই ক্লাস করেন না, পরে আসলে এটা করেন না। আপনি একটা ম্যাথ পড়তে গেলে আপনি ম্যাথের মানে আপনি যদি একটা ম্যাথ পড়তে যান তাহলে আপনি ম্যাথের কনসেপ্ট না বুঝে, সূত্র না জেনে আপনি কখনো মানে ম্যাথের উত্তর বের করতে পারবেন না, এটা এরকম সিম্পল জিনিস। দেখেন তাহলে 9 রসিকার 9 রসিকার 9 রসিকার এটা কমন, এটা বাদ। এরপর খেয়াল করে দেখেন এখানে আছে এরপর অংশটা ধরেন, এরপর হচ্ছে দ ওকার, দয় বয়ফালা রসিকার, এরপর হচ্ছে দ বফালা। এখন খেয়াল করে দেখেন এখানে এই ভুলটা হয়েছে না, ভুলটা হয়েছে এটার সাথে তো কার আছে, তাহলে কার থাকলে সেটা পরে যাবে, এটার সাথে তো কোনো কার নাই, এটা তো পিওর জিনিস, যেটা পিওর সেটা আগে বসে, তাহলে পিওর জিনিসটা আগে বসবে আর এটা পরে যাবে, তাহলে এখানে ভুল। তেমনি ভাবে এখানে এই যে দেখেন এই পিওর হচ্ছে এটার আগে দিয়ে দিছে এটারে, এটা হচ্ছে দয় বফালা, এটা হচ্ছে দয় বফালা রসিকার। ধরেন আমি বললাম যে দ আর দয় রসিকার, তাহলে কোনটা আগে বসবে, অবশ্যই দ আগে বসবে, পরে দয়ের সাথে রসিকারটা বসবে, এখানেও সেম। আচ্ছা এরপর খেয়াল করে দেখেন এখানেও এই যে সেম ঘটনাটা ঘটছে, এখানে আপনার কাছে মনে হতে পারে যে এখানে ঠিক আছে, বাট এখানে এই দয়ের সাথে ওকার, তাহলে দয়ের সাথে আগে কার যুক্ত হবে, দয়ের সাথে ওকার, এরপর দয়ের সাথে যুক্ত ব্যঞ্জন যুক্ত হলে সেটা পরে বসবে, ঠিক আছে? এই যে দয়ের সাথে এই যে ওকার এটা তো স্বরবর্ণ, তাই না? বুঝেন এই যে দয়ের সাথে ওকার যুক্ত হয়েছে এটা কিন্তু স্বরবর্ণ, বলেন এটা স্বরবর্ণ না, তাহলে দয়ের ব্যঞ্জনের সাথে আগে স্বরবর্ণ বসলে সেটা আগে বসবে, আর বফালা এটা তো ব্যঞ্জন বর্ণ, তাহলে এটা তো পরে বসবে। তার মানে বুঝতেই পারতেছেন এখানে এই যে দয়ের সাথে আছে ওকার মানে স্বরবর্ণ, এটা আগে বসবে, এরপর ঠিক আছে। আর এখানে আগেই ভুল, কারণ এই যে দয়ের সাথে
মানে স্বরবর্ণ আছে, এটা আগে না দিয়ে এখানে আগে এই যে বফালা ব্যঞ্জন বর্ণ দিয়ে দিছে। এবার বলেন সুপার ক্লিয়ার কিনা, বলেন এবার বলেন সুপার ক্লিয়ার কিনা বলেন তো, আপনারা কি সুপার ক্লিয়ার বলেন? যদি সুপার ক্লিয়ার হন তাহলে লিখেন এসসি, মানে সুপার ক্লিয়ার। এইটা না বুঝলে আমি আবার বুঝাবো। ঠিক আছে, মৌলিক আলোচনা যদি কেউ না বুঝেন আমি দুঃখিত, একদম দুঃখিত, আপনি রেকর্ড ক্লাস করে নেবেন। কারণ মৌলিক আলোচনা বুঝাইতে গেলে মৌলিক আলোচনাটা আমি 10 মিনিট ধরে বুঝাইছি, এখন আমি আবার 10 মিনিট ধরে যে কয়জন কেউ যদি পরে আসে তাহলে তার জন্য মৌলিক আলোচনাটা আবার করা সম্ভব না। ওকে, ভেরি গুড, ঠিক আছে। ওকে, লাস্টেরটা আরেকবার। লাস্টেরটার ঘটনাটা হচ্ছে এখানে, এই লাস্টেরটার ঘটনা হচ্ছে এখানে, ঠিক আছে, স্বরবর্ণ যেটা আছে এটা আগে বসবে, আর এখানে দয়ের সাথে রস্যিকার আছে, এখানে শুধু দয়, মানে এখানে কোনো রস্যিকার নাই। দ বফলার সাথে রস্যিকার, দ বফলার সাথে রস্যিকার নাই, তাহলে দ বফলার সাথে যে রস্যিকারটা নাই এই জন্য এটা আগে বসা উচিত ছিল। ঠিক আছে, ওকে, ভেরি গুড। এবার চলেন আমরা পরের অংশে যাই। এবার আসেন আমরা একটু দেখি, এরপরে আসেন এবার এটা সহজ প্রশ্ন, এটা উত্তর করেন যে বাংলা অভিধানে ক্ষীয় এর অবস্থান কোথায়? ভাইরে, আগের প্রশ্নটা মানে আমি বলছি যে এই দুটার ভেতরেই তো ভুল, এটা নর্মাল জিনিস বুঝে না। মানে আমি বলি এই দুটার ভিতরেই তো ঝামেলা। এখন আমি তো বলি না যে রস্যিকার আগে বসবে। এখানে দেখেন, এখানে আছে ওকার, এখানে আছে কি ওকার, এখানে আছে দয়ের সাথে বফালা, এখানে আছে দয়ের সাথে রস্যিকার। তাহলে এখন বলেন এই তিনটার ভিতরে কোনটা আগে বসবে? খুব নর্মাল, খুব নর্মাল, খুবই নর্মাল। খেয়াল করেন, এখানে আছে ওকার। দেখেন আমি আপনাদেরকে এখানে হিসাবটা বলি, বুঝান। 3 ধরনের বর্ণ আছে, নিটা বাদ দেন, নিটা বাদ দিলে প্রথম হচ্ছে দয়ের সাথে ওকার, এরপর আছে দয়ের সাথে বফালা, এরপর আছে দয়ের সাথে বফালা রসিকার। এবার আপনি বলেন এই তিনটার দিকে তাকান, একদম ইজি ভাই। আমি এটা আবার বুঝাই, খুব ভালো করে বুঝেন। আছে দয়ের সাথে ওকার, আছে দয়ের সাথে বফালা, আছে দয়ের সাথে বফালা রসিকার। এখন ভাই আপনি একদম এটা একটা ক্লাস 5 এর একটা বাচ্চারা দিলে ও পারবে, ও বলবে যে এটার সাথে দয়ের সাথে স্বরবর্ণ আছে, এটা 1 নাম্বার বসবে। ঠিক আছে, এখানে দয়ের সাথে কোনো মানে কোনো কান নাই, এটা ঠিক আছে, এটা 2 নাম্বার বসবে, এটা 3 নাম্বার বসবে, কারণ এটা দয়ের সাথে বফালা, এরপর আরেকটা রস্যিকার আছে। কথা কি বুঝছেন? কোনো কার নাই, তার মানে এটার সাথে কিছুই নাই, সো এটা আগে বসবে, পিওর জিনিসটা আগে বসে, আর কার থাকলে সেটা পরে বসে, কার থাকলে সেটা কি পরে বসে। এখন এই দুটার ভিতরে এটা তো আর পিওর না, এটার সাথে কার আছে, এটার সাথে স্বরবর্ণ আছে, তাহলে এটা আগে বসবে, এটার সাথে ব্যঞ্জন বর্ণ আছে, তাহলে এটা পরে বসবে। এখন জাস্ট এটা যদি বুঝেন যে এটার সাথে দয়ের সাথে স্বরবর্ণ আছে, তাহলে এটা আগে বসবে, দয়ের সাথে স্বরবর্ণ আছে, এটা আগে বসবে, তাহলে তো এটা অপশন বাদ, এটা অপশন বাদ, কারণ এখানে দয়ের সাথে স্বরবর্ণ নাই, মানে স্বরবর্ণ বলতে ওকার। তাহলে খুব সিম্পল, এই তিনটার দিকে তাকালে আপনি উত্তর বের করে ফেলতে পারেন। বুঝছেন? আচ্ছা, এগুলো কোন বই থেকে পড়বেন, কিভাবে পড়বেন আমি বলে দিব। আচ্ছা, এবার দেখেন বাংলা অভিধানে ক্ষীয়, আর তাছাড়া আপনাদেরকে এই ক্লাসের পিডিএফটা, এই পিডিএফটা আপনারা পেয়ে যাবেন, সো চিন্তার কোনো কারণ নাই। এটা পারবেন যে ক্ষীয় এর অবস্থান হচ্ছে ক এর পরে। ওকে, এটার উত্তর হচ্ছে ডি। এইবার আসেন এটা উত্তর করেন ভাই, খুব গুরুত্বপূর্ণ, বলেন এটা উত্তর করেন। বুঝছেন? ইকার স্বরবর্ণের আগে বসে না কেন? ইকার স্বরবর্ণের মানে এই যে ধরেন আমি বললাম যে দি, এখন দি এর সাথে এই দ রসিকার দি, আর এটা হচ্ছে শুধু দি। এখন বলেন এখানে কোনটা আগে বসবে? অবশ্যই দ আগে বসবে, পরে ইকারটা আগে বসবে। কথা কি বুঝছেন? এইটাই, পেছানোর কিছু নেই এখানে। ওকে, ভেরি গুড। তাহলে এটার উত্তর কি হবে বলেন? এটা ট্রাই করে দেখেন। আচ্ছা, এখানে দেখেন, আগে প্রথম বর্ণগুলো নেন। এখানে 3 ধরনের বর্ণ আছে, দেখেন শব্দ 4টা শব্দ একদম সেম, মানে সবগুলো একই জায়গায়। এবার দেখেন এখানে হচ্ছে প, এখানে হচ্ছে গ, এরপর আরেকটা বর্ণ হচ্ছে গ, এরপর আরেকটা হচ্ছে গ, তাই না? এই 4টা বর্ণ দেখেন, প্রথম বর্ণটা কাউন্ট করেন। এখন ভাই খুব ইজি জিনিস, এই গ এর ভেতরে দেখেন গ এর পরে প বসবে, তাই না? এখানে 3টে যেহেতু সেম বর্ণ, তাহলে কমন জিনিস বাদ দেন, বাকি তাই কি প। এখন প তো 3টে গ এর পরে বসবে। এখন দেখেন প যুক্ত শব্দ কোনটা? পাওয়া।
এখন খোঁজেন যে গয়ের পরে প বসবে, তাহলে এই পটা শেষ কোনটাতে আছে? তাহলে এই পটা শেষ আছে একমাত্র এই অপশনে সি, তার মানে এটা রাইট অ্যান্সার। এবার বলেন এটা সুপার ক্লিয়ার কারা? এস সি লেখেন, বুঝছেন কিনা? শারমিন শাহ, থ্যাংক ইউ। ওকে, এবার বলেন এটা বুঝছেন কিনা? এটা তো খুব ইজি না? এই যে গ মানে জাস্ট আগের বর্ণগুলো কাউন্ট করে ফেলেন, গ এরপর প, তার মানে পটা ঘয়ের পরে বসে, তাহলে এই তিনটা গয়ের পরে প আছে, তার মানে এটা রাইট অ্যান্সার, সুপার ক্লিয়ার, শেষ। বুঝছেন কিনা? আচ্ছা ফাইন, থ্যাংক ইউ। ওকে ওকে, এবার আসেন খেয়াল করেন, এটা আসছে 44তম বিসিএস। হ্যাঁ দেখছেন, প্রশ্ন দেখে আপনি ভয় পাবেন, প্রশ্ন দেখে আপনি ভয় পাবেন, এটা আপনি উত্তর করার দরকার নাই। আগে আপনি আমার কনসেপ্টটা বুঝেন, আগে আপনি আমার কি বুঝবেন, কনসেপ্টটা বুঝবেন, খুব গুরুত্বপূর্ণ করে, খুব ভালো করে আপনি আমার কনসেপ্টটা বুঝেন। আচ্ছা খেয়াল করেন, আচ্ছা একটু খেয়াল করেন, এটা আপনি উত্তর করার দরকার নাই, আপনি আগে আমার কনসেপ্ট ভালো করে বুঝেন। হ্যাঁ আচ্ছা এইবার দেখেন এখানে কোন জিনিসটা কমন? নি কমন, নিবাদ, নিবাদ 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 নিবাদ, ঠিক আছে? এরপরের বর্ণগুলো হিসাব করেন, খুব সিম্পল, এরপরের বর্ণগুলো হিসাব করেন। এরপরে এখানে এই যে দেখেন, এখানে আছে, দেখেন এখানে আছে কি মফা ম, বুঝছেন? এরপরের বর্ণ আছে কি দ, এরপরের বর্ণ আছে কি র, এরপরের বর্ণ আছে কি র, দেখেন এরপরের বর্ণ আছে কি মূর্ধন্য ষ দন্ত ষ। আচ্ছা এই যে এই বর্ণগুলোর ভিতরে দেখেন, এই যে এরপর আছে কি মূর্ধন্য ষ, এরপর আছে দন্ত ষ। আচ্ছা বলুন তো এই বর্ণগুলোর ভিতরে সর্বশেষ কোন বর্ণটা বসবে? আপনি বুঝেন ভালো করে ভাই, বুঝেন, আমি জান প্রাণ দিয়ে আপনারা বুঝাবো, আপনি ভালো করে বুঝেন। এখানে দেখেন নি বাদ দিলে এখানে প্রথম এই বর্ণটা হচ্ছে ম, এই বর্ণটা হচ্ছে দ, এই বর্ণটা হচ্ছে র। একটা অপশন বুঝলে হবে, কারণ এখানে মোট 5টা শব্দ, 6টা শব্দ, 6টা শব্দ সবগুলো অপশনে ঘুরে ফিরাই দিছে। এরপর এখানেও হচ্ছে র, এরপর এখানে হচ্ছে মূর্ধন্য ষ, এরপর এখানে হচ্ছে দন্ত ষ। এখন বলেন সর্বশেষ বর্ণ এখানে কোনটা? অভিধানে সর্বশেষ বর্ণ কোনটা বলেন? সর্বশেষ বর্ণ কোনটা বলেন, বলেন বুঝে বলেন। আচ্ছা তাহলে দেখেন আমরা বুঝতেছি, আপনি যদি খেয়াল করে দেখেন এই যে সাধারণ বর্ণানু, এই বর্ণানুক্রমটা আপনি যদি খেয়াল করে দেখেন, এই যে দেখেন মূর্ধন্য স্বরে পরে কি দন্ত ষ, দন্ত ষ, কথা ভালো করে বুঝেন, বলেন কি দন্ত ষ। তাহলে ভাই বুঝতেই পারতেছেন দন্ত ষ যুক্ত শব্দ কোনটা? নিঃসর্গ, এই যে দেখেন দন্ত ষ, কথা কি বুঝছেন? তাহলে দন্ত ষ যদি হয়, তাহলে এবার দেখেন নিঃসর্গ শব্দটা সবার শেষে বসবে, এটা আমি ক্লিয়ার। এখন নিঃসর্গ শব্দ শেষে আছে এইটাতে এইটাতে, বাকি দুইটাতে নাই, বাকি দুইটা বাদ, শেষ। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এইটা উত্তর হবে না এইটা উত্তর হবে? এখন খেয়াল করে দেখেন এখানে নিঃসর্গ, এখানে নিঃসর্গ, এখানে নিষ্ক্রিয়, এখানে নিষ্ক্রিয়, বাট এর আগে এখানে দিছে কি নিরাসক্ত, এখানে দিছে নিরাময়। এখন এই দুটো শব্দ আপনি ভালো করে খেয়াল করেন, দেখেন এখানে এই যে নিরা, এটা কমন না? দেখেন নিরা, এটা কমন, এখানেও দেখেন নিরা, এটাও কমন, তাহলে কমন কমন বাদ। এরপর এখানে আছে দন্ত ষ, এখানে আছে ম। এবার বলেন এটা কি ঠিক আছে? বলেন দন্ত ষ আগে বসে না ম আগে বসে? বুঝেন ভালো করে, বলেন দন্ত ষ আগে বসে না ম আগে বসে? কে আগে বসে? অবশ্যই ম আগে বসে। এইবার খেয়াল করে দেখেন এখানে ঠিক আছে, এই যে দেখেন ম, এরপর হচ্ছে দন্ত ষ, শেষ, তার মানে খ রাইট অ্যান্সার। আমি কি বুঝাইতে পারছি বলেন তো ভাইয়া? এবার যদি বুঝেন তাহলে বলেন সুপার ক্লিয়ার, তাহলে আমি সামনে আগে। বলেন বুঝছেন কিনা বলেন? সহজ না? ওকে ভেরি গুড। এর থেকে সহজ আর কিছু আছে বলেন তো? ওকে ক্লিয়ার ক্লিয়ার, ওকে ঠিক আছে, তাহলে সামনে আগে। হ্যাঁ ভেরি গুড, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, অনেক ভালো বুঝতেছেন আপনারা। আচ্ছা এইবার আসেন, এরপর আসেন আমরা একটু দেখি। এবার আপনি দেখেন অভিধানে ব্যবহৃত জ এর পরের বর্ণানুক্রমে কোনটি বসে? মনে আছে আপনাদের জ এর পর কে বসে বলেন? ওই যে আপনাদেরকে দেখাইছি অভিধান বর্ণানুক্রম, জ এর পর বসে উন্তস্থ অ। এই কথা ভালো করে বুঝেন, কথা ভালো করে বুঝবেন। নর্মাল আচ্ছা নর্মাল সাধারণ বর্ণানুক্রমে জ এর পর কি বসে? জ এর পর র বসে না বলেন? র বসে। এখন ভাই দেখেন অভিধান বর্ণানুক্রমে বসে জ এর পর উন্তস্থ, উন্তস্থ কি অপশনে আছে? নাই, আছে র, তার মানে র রাইট অ্যান্সার। ভাই আমি আবার আপনাকে দেখাই, আপনি এই যে এই বর্ণানুক্রমটা খেয়াল করেন, এই যে ঝ, ঝ এর পর নর্মালি কে বসে বলেন? ঝ এর পর বসে কি র, তার মানে র, এটা হচ্ছে রাইট অ্যান্সার। বাট অভিধান বর্ণানুক্রমে একটা ফ্যাক্ট আছে, ফ্যাক্ট হচ্ছে কি এই যে ঝ আছে, এই ঝ এর পর একটা উন্তস্থ অ বসে, তারপর র বসে। এখন উন্তস্থ অ এটা কি আমার অপশনে আছে বলেন? আছে নাই? দেখেন এটা আমার অপশনে আছে কিনা একটু ভালো করে খেয়াল করেন, এটা আমার অপশন আছে কিনা? নাই, তার মানে এটা হচ্ছে রাইট অ্যান্সার হচ্ছে র। এবার বলেন সুপার ক্লিয়ার কিনা বলেন?
যতবার কমন থাকবে ততবার বাদ দিবেন, কমন থাকলেই বাদ, কারণ কমন জিনিসটা আপনি আর মিলাবেন কি, মানে কমন থাকলে বাদ দিয়ে পরেরটা ধরবেন, কমন তো কমনই, তাহলে আপনি এখানে মিলাবেন কি, বুঝছেন? ওকে, 100% ক্লিয়ার, ভেরি গুড ভেরি গুড। ওকে ফাইন, এইবার আসেন, খেয়াল করেন, এবার আসেন, অভিধানে অনুসৃত বর্ণানুক্রমে সাজানো হয়েছে যে গুচ্ছটি, খুব ভালো করে বুঝেন, অভিধানে অনুসৃত বর্ণানুক্রমে সাজানো হয়েছে যে গুচ্ছটি। এখন দেখেন ভাই, এটা আপনি উত্তর করেন, জান, এটা আমি করবো না, জান, এটা আপনি উত্তর করেন, আপনি যতক্ষণ ধরে বলতেছেন যে বুঝছেন বুঝছেন, এটা এবার আপনি উত্তর করেন, আমি উত্তর করবো না, বলেন। ওকে আলহামদুলিল্লাহ, ওকে এটা আপনি উত্তর করেন, বলেন। আমি উত্তর করবো না, আপনি উত্তর করেন, আপনি পারবেন, আমি 100% শিওর যে ভালো করে প্রথম থেকে ক্লাসটা করলে এখন আপনি নিজে পারবেন, আমি বুঝাই দিব। এই যে দেখেন উত্তর কি, ভেরি গুড, এই যে আপনারা পারতেছেন, আমার কাছে জিনিসটা খুব ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে যে আপনারা পারতেছেন। হ্যাঁ, ওকে ঠিক আছে, আচ্ছা ভেরি গুড। আচ্ছা তাহলে দেখেন, আমি এবার আপনাদেরকে একটু সলভ করে দেখেন, এখানে ভুল আছে অভিধান বর্ণানুক্রমে খেয়াল করে দেখছেন, আগে কিন্তু ক্ষীয় বসে তারপর খ, তাহলে আগে ক্ষীয় তারপর খ, এখানে একটা ভুল আছে, এই যে ক্ষীয়টা সবার আগে বসা উচিত ছিল, এটা ভুল, ঠিক আছে? এখানে হচ্ছে ব আকার, এখানে হচ্ছে বয় রসিকার, এখানে হচ্ছে ব, তাহলে দেখেন এই যে ব, একটা হচ্ছে কি ব, আরেকটা হচ্ছে কি বয় রসিকার, আরেকটা হচ্ছে কি বয় আকার। আচ্ছা বলেন তো প্রথম কোনটা বসবে? প্রথম অবশ্যই যে পিওর বর্ণটা বসবে ব, এটার সাথে কোনো কান নাই, তাহলে এটা এই বর্ণলতা এটা আগে বসার কথা ছিল, এটা তো এখানে ভুল আছে, এখানে ভুল আছে, বুঝছেন? যদি ভি উত্তর মনে করেন, আবার বলছি ভি উত্তর মনে করলে ভুল আছে, এখানে শুধু ব, এখানে বয় রসিকার, এখানে বয় আকার, তাহলে এখানে ভুল আছে, কারণ পিওর বর্ণটা সবসময় আগে বসবে, বুঝছেন? এই যে এই তিনটা বর্ণ ব, বয় রসিকার, বয় আকার, আপনি কোনটাকে আগে বসাবেন? এক নম্বরে অবশ্যই ব বসাবেন। এবার আসেন এখানে, এটা বুঝেন, এখানে হচ্ছে ম, এখানে হচ্ছে ম, এখানে হচ্ছে ম আকার, এখন আপাত দৃষ্টিতে এটা আপনার কাছে ঠিক মনে হতে পারে, বাট খেয়াল করে দেখেন এই কমন বর্ণ মটাকে বাদ দেন, তারপরের বর্ণ কি উন্তস্থ অ, দেখেন এই যে উন্তস্থ অ, এখানে কি, এখানে হচ্ছে হ, এখানে কি, এখানে হচ্ছে ত। এখন বলেন এবার ঠিক আছে কিনা? এক নম্বরে কি উন্তস্থ হ ত, ভুল, এক নম্বরে তো ত বসবে। আপনি দেখেন প্রথম দিকের বর্ণ কিন্তু ত, ক খ ঘ গ ঙ চ ছ ঝ ঝ ঞ ট ঠ ড, ত থ দ দ মূর্ধন্য ণ, ত থ দ দ, এই যে ত আগে বসবে, তার মানে এখানেও ভুল আছে, রাইট অ্যান্সার এটা, একার ঐকার ওকার, দেখছেন? এবার ঠিক আছে, এবার বলেন সুপার ক্লিয়ার কিনা, বলেন, মানে শুধু ক্লিয়ার না, বলেন সুপার ক্লিয়ার কিনা, বলেন বুঝছেন কিনা, আমি কি বুঝাইতে পারছি না বুঝেন নাই, বলেন। ভেরি গুড, থ্যাংক ইউ। দেখি আর প্রশ্ন আছে কিনা, ওকে আরেকটা আছে, এই যে দেখেন এটা আসছে কোথায়, বাংলাদেশ কৃষি ব্যাংক, ব্যাংকে আসছে, ব্যাংকে আসছে। ওকে আমি আরেকবার একটু বুঝাই দিচ্ছি, ওটাতে প্রবলেমটা আছে কিনা আমি আবার বুঝাচ্ছি ভাই, খুব ভালো করে বুঝি। অভিধান বর্ণানুক্রমে প্রথমে ক, অভিধান বর্ণানুক্রমটা হচ্ছে এরকম ক ক্ষীয়, এরপর হচ্ছে খ, তাই না? তাহলে দেখেন ক ক্ষীয় খ, তাহলে এখন এখানে এই যে ক্ষীয় যেটা আছে এটা কিন্তু এই যে এখানে হচ্ছে কি খ, এখানে হচ্ছে খ, তাহলে এই খ এর আগে ক্ষীয় বসার কথা, তার মানে এই ক্ষতি এটা আগে বসার কথা, এটা ভুল। এখানে হচ্ছে বয়াকার, এরপর হচ্ছে বয় রসিকার, এরপর হচ্ছে এখানে হচ্ছে ব, মানে প্রথম অংশটা নেন বয়াকার বয় রসিকার, এরপর হচ্ছে ব। এখন খেয়াল করে দেখেন প্রথমে কিন্তু ব বসা উচিত, প্রথমে ব তারপর এটার সাথে কার, তাহলে এটা আগে বসা উচিত, এটা ভুল। এরপর এখানে দেখেন ম ম ম, এই যে কমন ম ম, এখানে হচ্ছে কি ম ম, এরপর হচ্ছে ময়াকার, একটু পর্যন্ত ঠিক আছে, এই জিনিসটা মনে হচ্ছে ঠিক আছে। যদি দেখেন যে হ্যাঁ এটা মিলছে, তাহলে পরের অংশে গিয়ে আরেকবার টেস্ট করে দেখেন। এরপর আছে কি উন্তস্থ অ, এরপর হচ্ছে কি হ বা হয় রসিকার, এরপর আছে কি ত, তাহলে এবার এখানে ভুল আছে, কারণ এই যে তটা আছে, এই তটা কিন্তু আগে বসা উচিত ছিল, তার মানে এটা ভুল, তটা আগে বসা উচিত ছিল, কারণ আপনি দেখেন এই যে উন্তস্থ হয় রসিকার ত, তার মানে তো আগে বসা উচিত ছিল, এটা ভুল, বাকি এটা ঠিক আছে, তিনটা অপশন ভুল, তার মানে এটা রাইট অ্যান্সার, ঠিক আছে? এই চ্যাপ্টারটা আপনাকে অনেকে পড়াবেই না, আপনারা অনেক জায়গাতে অনেক কোর্স করছেন অনলাইন অফলাইন, আমি নিশ্চিত এই টপিক পড়াই না, বাট দেখেন এই যে প্রশ্ন আসলে ব্যাংকে প্রশ্ন আসবে, বিসিএস এ তো অলরেডি 44তম বিসিএস আসছে, বুঝছেন? তো ওই টিচাররা আপনারা খালি ভাষা জিনিস পড়াই দিবে, ডিপ জিনিস আপনারা জীবনে পড়াবেন,
ডিপ জিনিস আপনার জীবনেও পড়াবে না, অফলাইন হোক অনলাইন হোক, ডিপ জিনিস আপনাকে জীবনেও পড়াবে না। আমি পড়াইলে বলেছি ভাই আপনি বেশি ডিপ পড়ান, এত ডিপ দরকার নাই। কিন্তু ভাই আমার কথা হচ্ছে ফুল জিনিসটা পড়েন, টোটাল জিনিসটা পড়েন, এটা উত্তর করেন। ওকে জি আলহামদুলিল্লাহ। দেখছেন এটা কিন্তু বইয়েই নাই, বুঝছেন? এবং আপনি বইতে খোঁজ করে এটা বইতেই নাই, তখন কি এটাতে প্রশ্ন আসে না? আচ্ছা এবার দেখেন, এটা খেয়াল করেন, খুবই 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 গুরুত্বপূর্ণ ভাইয়া, দেখেন খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা দেখেন সব জায়গাতে কমন কি বলেন, কমন কি? কোন কার আগে বসবে? এটা তো প্রথমে আকার, এরপর ইকার, এটা তো এটা পারবেন না। আকার, ইকার, দীর্ঘিকার, হ্যাঁ, রস্যকার, দীর্ঘকার, মানে স্বরবর্ণের কারের এটা, বুঝছেন? ওকে আচ্ছা কমন কি বলেন? কমন হচ্ছে চা, কমন কি? চা, তাই না? আচ্ছা এখন কমন চা বাদ দিলে এরপরে এখানে কি আছে দেখেন, এখানে আছে চন্দ্রবিন্দু, এখানে আছে কি দন্তন, এখানে আছে কি ল, এখানে আছে কি চন্দ্রবিন্দু। এবার বলেন চন্দ্রবিন্দুর অবস্থান কিন্তু একদম স্বরবর্ণের সকল ব্যঞ্জন বর্ণের আগে চন্দ্রবিন্দুর অবস্থান, সকল ব্যঞ্জন বর্ণের আগে চন্দ্রবিন্দুর অবস্থান। এটা কি ভুলে গেছেন না মনে আছে? বলেন মনে আছে না? সকল ব্যঞ্জন বর্ণের আগে চন্দ্রবিন্দুর অবস্থান। আপনাদেরকে একটু দেখাই, এই যে দেখেন সকল ব্যঞ্জন বর্ণের আগে চন্দ্রবিন্দুর অবস্থান, সকল ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন বর্ণ তারপরে। তাহলে বুঝতেই পারতেছেন, তাহলে আপনি বুঝতেই পারতেছেন যে এখানে আসলে ঘটনাটা কি। এখানে এই যে এখানে আছে কি চন্দ্রবিন্দু, ঠিক আছে, এখানে দন্তন, এটা বাদ, কারণ আগে তার আগে এটা বসবে। এখানে আছে কি ল, তার মানে এটা বাদ, আগে চন্দ্রবিন্দু বসবে। এখন এখানেও আছে চন্দ্রবিন্দু, তাহলে দেখেন এই দুটাতে আবার কমন কি? চয় আকার চন্দ্রবিন্দু, এটা কমন, তাহলে এটা বাদ, এটা বাদ। তারপর এখানে আছে কি বলেন? দ, এরপর আছে ট। এবার বলেন দ আগে বসে না ট আগে বসে? বলেন দ আগে বসে নাকি ট আগে বসে? বলেন, কথা কয় না। ড আগে বসে না ট আগে বসে? আপনি গণেন, ক খ ঘ গ উ, চ ছ ঝ ঝ ই, ট ঠ, দেখেন ট ট ঠ, ড ড মূর্ধন্য ন, ত থ দ, ত থ দ, তার মানে দ কিন্তু মেলা পড়ে। তাহলে বুঝতেই পারতেছেন চাটি এটা আগে বসবে, শেষ। বলেন বুঝছেন কিনা? বলেন বুঝছেন কিনা? এই যে যদি মনে করেন দ আগে বসছে, তাহলে আপনি কখই পারেন না। এখন যেই মানুষ কখই পারে না, সেই মানুষ অভিধান নিয়ে কিভাবে বসবে? মানে বুঝেন নাই? আপনি যদি এবিসিডি না পারেন, আপনি যদি এবিসিডি না পারেন, তাহলে আপনি ইংরেজি ডিকশনারি জীবনে খুলবেন? স্বাভাবিক না। এখন আপনি যদি এইটাই যদি না জানেন যে ট এর আগে, আপনি যদি মনে করেন যে ট এর আগে দ বসে, তাহলে তো শেষ, আপনি এখানেই শেষ, আপনি আর পড়তেই পারবেন না এটা। বুঝছেন? বুঝছেন? ওকে, তো এইবার বলেন সুপার ক্লিয়ার কিনা বলেন। ওকে মুহাইমিনুল ইসলাম, পিডিএফ গুলো আপনাদের ক্লাসের পরেই আমরা সংযুক্ত করে দিব, গ্রুপেই সংযুক্ত করে দিব, সেখান থেকে আরো দেখে নিন। বুঝছেন? আচ্ছা আগের প্রশ্নে এই যে এই চন্দ্রবিন্দু ছিল, এটা পরে গেল কেন ভাইরে? এইখানে খেয়াল করে দেখেন, এখানে আমি আপনাকে নর্মাল হিসাবে বুঝাই। দেখেন চন্দ্রবিন্দু থাকলে কি সেটার সাথে তো কার আছে? আচ্ছা ধরেন আমি বললাম যে এটার সাথে চন্দ্রবিন্দু ছিল, এখন এটা মনে হচ্ছে যে এখানে তো চন্দ্রবিন্দু ছিল, এখানে তো চন্দ্রবিন্দু 3 নাম্বার বর্ণ, আপনি তো 3 নাম্বার বর্ণ পর্যন্ত যাওয়াই লাগে নাই, মানে এখানে তো 3 নাম্বার। ধরেন আমি বললাম যে বয়াকার চন্দ্রবিন্দু, হ্যাঁ, এরপর হচ্ছে কি বয়রস্বীকার, এরপর হচ্ছে কি ব। এবার বলেন আপনি কোনটা আগে বসাবেন? এই বলেন এখানে, এবার বলেন, ধরেন আমি চন্দ্রবিন্দু সহই ধরলাম, তাও তো আপনি 1 নাম্বার ব বসাবেন, 1 নাম্বার ব বসাবেন না, কারণ এটার সাথে বয়ের সাথে এই বয়ের সাথে কিন্তু প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের সাথে কিন্তু একটা স্বরীয় উজ্জ থাকে। তাহলে এখানে কিন্তু বয়ের সাথে একটা স্বরীয় আছে, ব যোগ অ, পিওর বর্ণ আগে বলছে, পিওর বর্ণ আগে বসে, পিওর বর্ণ আগে বসে, এটা পিওর বর্ণ, এটা আগে বসবে, শেষ। আর তাছাড়া এখানে চন্দ্রবিন্দু কিন্তু 3 নাম্বার বর্ণ, আমরা কিন্তু 3 নাম্বার বর্ণ পর্যন্ত যাওয়া লাগে না, আমরা 2 নাম্বার বর্ণ পর্যন্ত এটা মিলে ফেলেছি। এবার বলেন ভাইয়া অভিধান বর্ণানুক্রম থেকে যদি প্রশ্ন আসে তাহলে কি আপনি কি পারবেন? বলেন তো, বলেন অভিধান বর্ণানুক্রম থেকে যদি প্রশ্ন আসে আপনি কি পারবেন? অভিধান বর্ণানুক্রম থেকে যদি প্রশ্ন আসে আপনি কি পারবেন? বলেন পারবেন? এই অধ্যায়টা কি ক্লিয়ারলি কি বুঝাইতে পারছি আমি? দেখছেন? ওকে, 100 শিওর শট, সুপার ক্লিয়ার। ভেরি গুড, থ্যাংক ইউ। এর থেকে সহজ আপনি আর কোথাও বুঝবেন না, এটা আপনি আরো 14 জায়গা আপনি ঘুরেন,
এর থেকে সহজ আপনার কোথাও বুঝবেন না। আচ্ছা এইবার চলেন আমরা এটা বুঝলাম, এবার চলেন আমরা একটু বুঝবো বচন। একদম খুব ছোট ছোট প্রশ্ন, কেন জানি এই টপিকগুলো পড়ায়ও না, এই টপিকগুলো আমরা আর্লি শেষ করে ফেলবো। হ্যাঁ, একদমই মানে এগুলো আপনাদের পরীক্ষার জন্য ভীষণ রকম ইম্পর্টেন্ট, এবং ছোট ছোট এই টপিকগুলো কিন্তু পরীক্ষাতে অনেক বেশি প্রশ্ন আসে। চলেন আমরা এটা পড়ি, এটা ইজি, এটা আপনারা পড়লেই পারবেন। হ্যাঁ, এটা ম্যাথ না। অনেকক্ষণ ধরে যারা খুব গভীর মনোযোগী ছিলেন তারা এখন মনোযোগ কিছুটা সরাই ফেলেন, কিছুটা সরাই ফেলেন, ঠিক আছে? মাত্র একটা সূত্রতে কি চ্যাপ্টার ক্লিয়ার। ওকে, এবার আসেন খেয়াল করুন, খুব গুরুত্বপূর্ণ। দেখেন, বচন ব্যাকরণের একটি পারিভাষিক শব্দ, বচনের অর্থ, সংখ্যার ধারণা, এগুলো পারবেন। কেবল বিশেষ্য এবং সর্বনামের বচন হয়। বিশেষ্য আর সর্বনাম, বিশেষ্য হচ্ছে নাম। যেমন আমি বললাম যে ছেলেটি, দেখেন এই যে ছেলেটি, ছেলেটি এটা একটা বিশেষ্য, এটার সাথে এই যে টি বসাইলাম, বচন। যদিও টিটা না, টিটা হচ্ছে পদাশ্রিত নির্দেশ। ধরেন আমি বললাম যে ছেলেরা, এই যে ছেলেরা এটা বিশেষ্যের সাথে বসছে। আবার এই যে আমি বললাম যে তারা, এই যে দেখেন এই রা, এটা কিন্তু কিসের সাথে বসছে? সর্বনামের সাথে বসছে। তো এগুলো পারবেন এক বছর নির্দেশ করতে। টিটা খানাখানি, একটি, হ্যাঁ, টেবিল খানা মানে একটাকে বুঝায়। আর এগুলো বহু বচনকে বুঝায়, রা ছেলেরা, হ্যাঁ তোমরা, গুলাগুলি, এগুলো বহু বচনকে বুঝায়। শেষ, এটা পারবেন, এগুলো কঠিন কিছু না। এখন উন্নত প্রাণীবাচকের ক্ষেত্রে এগুলো বসে, গণ, বৃন্দ, মন্ডলী, বর্গ, এই চারটা উন্নত প্রাণীবাচকের ক্ষেত্রে বসে। প্রশ্ন হচ্ছে ভাইয়া উন্নত প্রাণীবাচক কি? উন্নত প্রাণীবাচক হচ্ছে মানুষ। খুব সহজ কথা। উন্নত প্রাণীবাচক মানে কি বলেন? উন্নত প্রাণীবাচক হচ্ছে মানুষ। তাহলে এখন দেখেন মানুষের ক্ষেত্রে গণ বসে। আচ্ছা আপনি কি কখনো বলেন কুকুরগণ? না, আপনি সবসময় বলেন মানুষগণ, শিক্ষকগণ, ছাত্রগণ। আপনি কখনো বলেন শিয়ালগণ, ছাগলগণ বলেন? আমরা বলি যে ছাত্রবিন্দু, সুধীবিন্দু, ভক্তবিন্দু, কিন্তু কখনো বলেন বিড়াল বিন্দু? আমাদের বাসাতে অনেক বিড়াল বিন্দু আসবে আজকে, বলেন? না। আমাদের বাসার নিচে অনেক কুত্তা বিন্দু আছে, এটা হয় না। মন্ডলী, শিক্ষক মন্ডলী, কখনো বলেন কুকুর মন্ডলী? কুকুর মন্ডলী না, বর্গ। তাহলে এই চারটা কেবল কিসের ক্ষেত্রে বসে বলেন? এই চারটা কেবল উন্নত প্রাণীর ক্ষেত্রে বসে। এটাকে এভাবে মনে রাখা যায় যে বর্গ, হ্যাঁ, বর্গ, বর্গদের বিমরা, বর্গদের ব্রিমরা, এই যে বর্গ, আবার এই গতে গণ, এরপর বিতে কি বৃন্দ, আর মত হচ্ছে কি মন্ডলী। এই চারটা কেবল উন্নত প্রাণীবাচকের ক্ষেত্রে বসে, বুঝছেন? ওকে ফাইন, এটারও আপনাদেরকে পিডিএফ দিয়ে দেওয়া হবে, সমস্যা নাই। এবার আসেন, কিছু কিছু বচন আছে যেগুলো প্রাণী এবং অপ্রাণীর ক্ষেত্রে বসে, মানে দুটোর ক্ষেত্রেই বসতে পারে, প্রাণীর ক্ষেত্রেও বসতে পারে, অপ্রাণীর ক্ষেত্রেও বসতে পারে। যেমন কুল, সকল, সব, সমূহ। আবার বলছি, এটাকে এভাবে মনে রাখতে পারেন, 300 কু, 300 কু, 300 কু মানে প্রাণী অপ্রাণী দুইটার ক্ষেত্রে বসে। এখন 300 মানে কি? এই যে তিনটা স দিয়ে আছে, একটা হচ্ছে কি সমূহ, আরেকটা হচ্ছে কি সব, আরেকটা হচ্ছে সকল। এই তিনটা স দিয়ে আরেকটা কয় রসুকার মানে হচ্ছে কুল। তাহলে এই যে কুল, সকল, সব, সমূহ, এই চারটা প্রাণীর ক্ষেত্র বসে, অপ্রাণীর ক্ষেত্র এটা বসতে পারে। যেমন খেয়াল করে দেখেন, আমি যদি বলি যে ভাই সকল, এটা প্রাণীবাচক, ভাই সকল এটা প্রাণীবাচক। আবার দেখেন আমি যদি বলি যে পর্বত সকল, এই পর্বত সকল বললে এটা কিন্তু আবার অপ্রাণীবাচক, অর্থাৎ এটা সবার ক্ষেত্রে বসতে পারে। তাহলে আবার বলছি, কুল, সকল, সব, সমূহ, এটা প্রাণী অপ্রাণী উভয় ক্ষেত্রে বসতে পারে। বলেন তো বুঝছেন কিনা? বলেন তো বুঝছেন কিনা? ঠিক আছে, ওকে ফাইন। এইবার আসেন খেয়াল করেন, এইখানে যেগুলো আছে এগুলো কেবল অপ্রাণীর ক্ষেত্রে বসে, কেবল অপ্রাণীর ক্ষেত্রে বসে। যেমন দেখেন আবলি, আপনি কখনো বলতে পারবেন না মানুষাবলী, শিক্ষকাবলী, আপনি কখনো বলতে পারবেন না শিক্ষক গুচ্ছ, এগুলো কেবল অপ্রাণীর ক্ষেত্রে। যেমন পুস্তকাবলী, কবিতা গুচ্ছ, কুসুম দাম, হ্যাঁ, এরপর হচ্ছে কি কমল নিকর, এরপর হচ্ছে কি মেঘপুঞ্জ, পর্বতমালা, তারকারাজি, বালি রাশি, কুসুম নিচয়। তাহলে আবলি, গুচ্ছ, দাম, নিকর, পুঞ্জ, মালা, রাজি, রাশি, নিচয়। একটু পরে আমি জবের প্রশ্ন সলভ করাবো। এগুলো কেবল অপ্রাণীর ক্ষেত্রে বসে। এগুলো কেবল কিসের ক্ষেত্রে বসে বলেন? অপ্রাণীর ক্ষেত্রে বসে। এগুলো কেবল অপ্রাণীর ক্ষেত্রে বসে, এগুলো কেবল অপ্রাণীর ক্ষেত্রে বসে। ফাইন, এরপর আসেন আমরা কিছু কিছু জিনিস একটু আপনাদেরকে দেখাই। যেমন দ্বিরুক্ত শব্দের কারণে একটা শব্দ দুইবার উক্ত হলে সেটা বহুবচন প্রকাশ করে। যেমন দেখেন আমি যদি বলি যে লাল লাল ফুল, এখন লাল লাল ফুল বলতে বলেন তো একটা ফুল নাকি অনেকগুলো ফুল? লাল লাল ফুল বলতে অনেক ফুলকে বুঝায়, তাহলে এটা বহুবচন প্রকাশ করে, বুঝছেন? লাল লাল ফুল এটা বহুবচন প্রকাশ করে। আচ্ছা যদি বলি যে বনে সিংহ আছে, আচ্ছা বনে সিংহ আছে, এখন এই বনে সিংহ আছে, বলেন তো এটা দ্বারা কি এক বচন বুঝায় না বহু বচন বুঝায়? এটা আপনি আপনার কমন সেন্স দিয়ে উত্তর করতে পারবেন। বলেন, বনে সিংহ আছে, এটা দ্বারা কি একটা সিংহকে বোঝাচ্ছে না অনেকগুলো সিংহকে বোঝাচ্ছে? বলেন তো।
বনে সিংহ আছে, এটা দ্বারা কি একটা সিংহকে বুঝায় নাকি অনেকগুলো সিংহকে বুঝায়? বলেন। বনে সিংহ আছে, এটা দ্বারা কি একটা সিংহকে বুঝায়? বলেন। এই বনে সিংহ আছে, এটা বহুবচন প্রকাশ করে। বনে সিংহ আছে মানে অনেক অনেক সিংহ আছে, তাই না? সিংহ আছে মানে তো স্পেসিফিক একটা সিংহ আছে এরকম না। কথা কি বুঝছেন? সিংহ আছে মানে তো কি স্পেসিফিক একটা সিংহ আছে, ব্যাপারটা কিন্তু এরকম না। ওকে, বুঝতে পারছেন? ওকে, ফাইন। আচ্ছা, এইবার আসেন বিশেষ নিয়মে বচন। এটা বুঝাই, এটা বুঝাইলে আপনারা খুব বিশেষ নিয়ম। এখন বিশেষ নিয়ম কি খেয়াল করেন। ধরেন আমি বললাম যে এটা করিমদের বাড়ি, এটা করিমদের বাড়ি। আচ্ছা, এখন বলেন তো এই যে দের যুক্ত হয়, দের, এটা কি এক বচনে যুক্ত হয় না বহু বচনে? বলেন। দের। আমি যদি বলি আমাদের, তোমাদের, ডাক্তারদের, চিকিৎসকদের, শিক্ষকদের, ছাত্রদের, এটা বহু বচন। কিন্তু এটা করিমদের বাড়ি বলতে কি বুঝাচ্ছে এটা অনেকগুলো করিমের বাড়ি? বলেন, কথা ভালো করে বুঝেন। দের ব্যবহৃত হয় কখন? বলেন। দের ব্যবহৃত হয় বহু বচনে। দের কখন ব্যবহৃত হয়? বলেন। বহু বচনে ব্যবহৃত হয়। am I right? এখন এটা করিমদের বাড়ি, এখানে কিন্তু অনেকগুলো করিমকে বুঝাচ্ছে না, একটা করিমকে বুঝাচ্ছে। তাহলে দেখেন বহু বচন ব্যবহৃত হয়েও এক বচন বুঝায়, এজন্য এটাকে বলা, এটা হচ্ছে বিশেষ নিয়ম। এটাকে বলে কি? এটা হচ্ছে বিশেষ নিয়মে সাধিত। আমি কি বুঝাইতে পারছি? বলেন। এটা হচ্ছে কি? বিশেষ নিয়মে সাধিত। এরপর আসেন আমি বললাম যে রবীন্দ্রনাথরা প্রতিদিন জন্মায় না, প্রতিদিন জন্মায় না। আচ্ছা, রবীন্দ্রনাথরা প্রতিদিন জন্মায় না। এখন এই রবীন্দ্রনাথ রা কিন্তু বহুবচনে যুক্ত হয়, আমরা, তোমরা, ছাত্ররা, শিক্ষকরা। তাহলে এইরা বহুবচনে ব্যবহৃত হওয়ার কারণ, বহুবচন হলেও এখানে রবীন্দ্রনাথ বলতে একজনকে বুঝাচ্ছে, রবীন্দ্রনাথ বলতে অনেক রবীন্দ্রনাথকে বুঝাচ্ছে না, একজন রবীন্দ্রনাথকে বুঝাচ্ছে। তাহলে বহুবচন ব্যবহৃত হয়ে এক বচন ব্যবহার হলে, এক বচন বুঝালে সেটা হচ্ছে বিশেষ নিয়ম। আচ্ছা, আমি দুঃখিত, একটু হয়তো কল আসছিল। আচ্ছা, তাহলে খেয়াল করেন, বহুবচন ব্যবহৃত হয়ে রবীন্দ্রনাথরা প্রতিদিন জন্মায় না, এই রবীন্দ্রনাথরা প্রতিদিন জন্মায় না, রবীন্দ্রনাথরা প্রতিদিন জন্মায় না, এটা দ্বারা কি বুঝাচ্ছে? বলেন। একজন রবীন্দ্রনাথকে বুঝাচ্ছে। জি, ব্যক্তির দ্বারা হবে। ঠিক আছে, আমি কি বুঝাইতে পারছি? বলেন। বিশেষ নিয়মের কনসেপ্টটা কি বুঝাইতে পারছি? আচ্ছা, প্রশ্ন কিভাবে আসবে আমি এখনই আপনাদেরকে দেখাবো। আমি কি বুঝাইতে পারছি নাকি বুঝেন নাই? বলেন। ওকে, এইবার আসেন আমরা একটু দেখি যে কি টাইপসের আমাদের এই বচনটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, আমরা সেটা একটু দেখি। হ্যাঁ, ওকে, এবার দেখেন, খেয়াল করেন, প্রশ্ন সলভ করেন। এটা আসছে 18তম বিসিএস। বচন শব্দের অর্থ কি? আমরা একদম ক্লাসের প্রথমে বলছি। এটা কি বলেন? বচন শব্দের অর্থ হচ্ছে সংখ্যার ধারণা। হ্যাঁ, আচ্ছা, এরপর আসেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো থানা পরিসংখ্যান, এটা আছে 2020-এ। অপ্রাণীবাচক শব্দ কোনটি? দেখেন এখানে অপ্রাণীবাচক শব্দ কোনটি? আপনি খুব ভালো করে এটা পারবেন, আমি জানি। এটা 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 ইজি প্রশ্ন। দেখেন, কবিকুল, এটা কবি, মানুষ, পাখি, এটাও প্রাণী। এখন বলছে অপ্রাণী। বুজুর্গান মানে বুজুর্গ মানুষ। ঠিক আছে, কমল নিকর, এটা হচ্ছে রাইট অ্যান্সার। সো এটা রাইট অ্যান্সার। ওকে, আচ্ছা, এরপর আসেন খেয়াল করে দেখেন নিচের কোনটি উন্নত প্রাণীবাচক শব্দে ব্যবহৃত বহুবচন? ওই যে পড়াইছি, উন্নত প্রাণীবাচকে 4টা ব্যবহৃত হয়। বুঝেন, উন্নত প্রাণীবাচকে কয়টা ব্যবহৃত হয় মনে আছে? উন্নত প্রাণীবাচকে 4টা ব্যবহৃত হয়। একটা হচ্ছে কি? মন্ডলী, এরপর হচ্ছে কি? গণ, বুঝছেন, তাই না? এরপর হচ্ছে কি? বর্গ, হ্যাঁ, এরপর হচ্ছে কি? বৃন্দ। তাহলে আছে কোনটা বলেন? আছে কোনটা বলেন? মন্ডলী, রাইট? মন্ডলী, তার মানে মন্ডলী, এটা হচ্ছে কি? রাইট অ্যান্সার। ওকে, ক্লিয়ার? ওকে, এটা আমরা একদম পড়া প্রশ্ন। অপ্রাণীবাচক শব্দের বহুবচন ব্যবহৃত হয়। অপ্রাণীবাচক শব্দ কোন বহুবচনটি ব্যবহৃত হয়? হ্যাঁ, বুঝছেন, অপ্রাণীবাচক শব্দ, এটা সরি, এটা বর্গ হবে। হ্যাঁ, এটা বর্গ হবে। এবার উত্তর করেন, এটা বর্গ হবে অপ্রাণীবাচক শব্দে। এখন প্রথম কথা হচ্ছে বর্গ তো হবে না, এটাও হবে না, কারণ আমরা কখনোই বলি আমরা মানুষের ক্ষেত্রে যেমন আমরা বলি ছেলেরা, মেয়েরা, আবার এই আর এরা এটা কিন্তু একই, তার মানে মালা, এটা হবে, বুঝছেন?
ভেরি গুড, এটা কি হবে বলেন? মালা। এরপর খেয়াল করে দেখেন গণ কবর শব্দে গণ কি অর্থে ব্যবহৃত হয়েছে? বহু বচন অর্থে, এটা পারবেন, গণ বহু বচন অর্থে ব্যবহৃত হয়। হাতি শব্দটির বহু বচন কি হবে বলেন? হস্তি সকল, হস্তি যুত, হস্তি বর্গ, হস্তি সব। এখন দেখেন ভাই, সকল এটা প্রাণী অপ্রাণী উভয় ক্ষেত্রে হইতে পারে, এই জন্য এটা বাদ। সব এটা প্রাণী অপ্রাণী উভয় ক্ষেত্রে হইতে পারে, এই জন্য এটা বাদ। বর্গ, এই বর্গটা এটা বলেন, এই বর্গ যে আছে এটা কেবল প্রাণীর ক্ষেত্রে ব্যবহৃত হয়, তার মানে এটা রাইট অ্যান্সার হস্তিযুত। বুঝছেন? তো এটা আমরা বলতেই বলি যে হস্তিযুত। তো হাতির বহু বচন হচ্ছে হস্তিযুত। বুঝছেন? আচ্ছা, এইবার আমাকে বলেন যে আপনারা কি বচন টপিকটা কি বুঝতে পারছেন? এইবার আমরা মোটামুটি আমরা আজকে দুইটা টপিকই পড়বো, আর যে বাচ্চ যেটা ওটা পড়াতে গেলে আরো সময় লাগবে আপনাদের। আজকে আমরা ওইটাকে বড় না করি, পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আমরা আবার এটা পড়াই দিব, ঠিক আছে? তো এই দুটো টপিক কি বুঝতে পারছেন কিনা আমাকে একটু জানান। ওকে, সো ভালোবাসা রইল সবার জন্য। ওকে, সো একটু এখন হচ্ছে আমি একটু আপনাদের সঙ্গে হচ্ছে কথাবার্তা বলবো এবং আপনারা খুব মনোযোগ দিয়ে হচ্ছে শুনবেন, হ্যাঁ, এবং আপনাদের কোনো কথাবার্তা থাকলে আপনারা সেগুলো বলবেন। আচ্ছা, এবার আসেন আমি আপনাদেরকে একটু কথাবার্তা বলি। আজকে যে টপিক হয়েছে, আগামীকাল এই টপিকের উপর আবার ঠিক রাত 9টা আপনাদের এই টপিকের উপর আজকে যা পড়াইছি সেটার উপর এক্সাম হবে। তো আপনাদের আজকে যা পড়াইছি সেটার উপর কি হবে বলেন? সেটার উপর এক্সাম হবে, এবং এই এক্সামটা আপনাদের কন্টিনিউ চলবে। এবং আপনাদের হচ্ছে যে এক্সামটা হবে এটা রাত হচ্ছে কি 9টা বাজে হবে। আগামীকাল রাত 9টা আপনাদের এক্সাম হবে। এবার আপনাদের যত প্রশ্ন আছে আপনারা করেন। তো এরপর আসেন আপনাদের রুটিন হচ্ছে খুব সম্ভবত প্রথম 5টা ক্লাসের মতো আমি রুটিন দিব না, প্রথম 5টা ক্লাসের মতো। এবং আমি আপনাদেরকে মানে প্রথম 5টা ক্লাস কিভাবে হবে আমি আপনাদেরকে বলি। যেমন আমি আপনাদেরকে অন্তত মিনিমাম 8 ঘন্টা আগে আপনাদের গ্রুপে আমি অ্যানাউন্সমেন্ট দিয়ে দিব যে ক্লাস এই টাইমে হবে, অবশ্যই ক্লাস রাত 9টা হবে, অবশ্যই ক্লাস কি হবে রাত 9টা হবে। সো এটা ফিক্সড টাইম। প্রথম 5টা ক্লাস গেলে ছোট ছোট টপিক গুলো আমি যখন পড়াই দিব তখন আমি আপনাদেরকে ডিরেক্ট একটা রুটিন দিয়ে দিব, এবং ওই রুটিন একদম A to Z সবকিছু হবে, হ্যাঁ, ঠিক আছে? আর একটা প্রবলেম হতে পারে, আমি জানি প্রথম 2-1টা ক্লাসে এই প্রবলেমটা হবে যে আমার কথা অনেক স্পিড মনে হতে পারে, বাট আমার কথা আপনি মানে স্পিড মনে হবে না। আপনি 2-3টা ক্লাস করলে একদম ইজিলি আপনি আমার সাথে খাপ খাই যাবেন। তো প্রথম দিকে অনেকের এই প্রবলেমটা হতে পারে, বললেন না যে ভাই আস্তে পড়ান। আমি যথেষ্ট আস্তে পড়াচ্ছি এবং সামনে আরো অনেক স্পিডে পড়াবো, তখন দেখবেন যে আপনি ক্যাপচার করতে পারবেন, মানে আমার ক্লাস করতে করতে আপনি অভ্যস্ত হয়ে যাবেন। 2-1টা ক্লাস করলেই হবে। এক্সাম কিভাবে হবে? এক্সামটা হচ্ছে আমাদের খাদিজা আক্তার এক্সাম হবে আমাদের, আমি লিঙ্ক দিয়ে দিব, সেখানে গিয়ে এমসিকিউ হবে, আপনি রাইট অ্যান্সার টিক দিবেন, সাথে সাথে অ্যান্সার চলে আসবে কয়টা হয়েছে কয়টা ভুল হয়েছে। আমি বর্তমানে একটা সরকারি চাকরিজীবী 17 গ্রেড। আরেকটা আবেদনের সময় উল্লেখ করব নাকি গোপন রেখে আবেদন করব? আরেকটা আবেদনের সময় এটি উল্লেখ করে, এটা ডিপেন্ড করে, অনেক সময় ভালো হয়, অনেক সময় আবার কোথাও চাকরি থাকলে এটাকে তারা অভিজ্ঞতা হিসাবে নেয়, আবার অনেক সময় সেটা আলাদা বিষয়। যাই হোক, আচ্ছা, লিঙ্ক খুঁজে পেতে সমস্যা হয়, লিঙ্ক খুঁজে পেতে সমস্যা হবে না। আর আপনাদের এখানে ক্লাসে আমি সবগুলো অ্যানাউন্সমেন্ট করে দিব। আর একটা বিষয়, অবশ্যই লাইভ ক্লাস করবেন। এই যে আজকে অনেক মানুষ কিন্তু লাইভ ক্লাস করছে, কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হলো সত্য যে দেখবেন যে আশঙ্কাজনক হারে সবাই লাইভ ক্লাস আস্তে আস্তে ছেড়ে দিবে। মানে প্রথমে এখন টাকা দিয়ে ভর্তিছেন, নিজের ভিতরে একটা উত্তেজনা কাজ করে যে লাইভ ক্লাস করতে হবে, মানে ক্লাসটা অনেকে রেকর্ড করবেন। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হলো সত্য, আগে 24টা ব্যাচ পড়ানোর অভিজ্ঞতা থেকে বলছি যে অধিকাংশ স্টুডেন্ট লাইভ ক্লাস করে না, ইভেন রেকর্ডেড ক্লাসই করে না। তো এইটা যারা করবেন না তারা চরম মানে টাকা তো লস, এই যে 650 টাকা দিয়ে ভর্তি হয়েছেন সেটা তো লস, তারপর হচ্ছে একেবারে টোটালি সবকিছুই আপনার লস, সবকিছুই জ্বলে যাবে, বুঝছেন? এবং লাইভ ক্লাস করলে অনেক কিছু শিখতে পারবেন, লাইভ ক্লাস করলে ধারাবাহিক করতে পারবেন সবকিছু। লাইভ ক্লাসেই মজা। লাইভ ক্লাসটা হচ্ছে তাজা খাবারের মতো, আর রেকর্ড ক্লাস হচ্ছে বাসি খাবারের মতো। সেই কাজটা কেউ করবেন না, ঠিক আছে? ক্লাস আমি আপনাদের রুটিন দিয়ে দিব। এখন এই 5টা ক্লাস, প্রথম 5টা ক্লাস একটু আমার অনেকগুলো ক্লাসের শিডিউল থাকার কারণে আমি আপনাদেরকে একটা ফিক্স রুটিন দিতে পারতেছি না, বাট আমি আপনাদেরকে জানাই দিব। এরপর আমি আপনাদেরকে ফিক্স রুটিন দিয়ে শুরু করে দিব, ঠিক আছে? ব্যাকরণ ও অভিধান সম্পর্কে ক্লাস চাই স্যার। বুঝলাম না ভাই, অভিধানের ক্লাস তো আজকে নিলাম। ওকে, ঠিক আছে। সার্টিফিকেট দিলে বেস্ট হতো। আমি সার্টিফিকেট দিলে যদি আপনার চাকরি হয়ে যেত তাহলে আমি সার্টিফিকেট দিয়ে দিতাম। আমার সার্টিফিকেটে কিছুই আসা যায় না, আপনার দরকার চাকরি। আমার এখান থেকে বুঝে চাকরিতে ঢুকবেন, দ্যাটস এনাফ। ওকে ওকে, ঠিক আছে। তো ভালো থাকবেন। স্যার কি বই পড়বো? ও গুরুত্বপূর্ণ প্রশ্ন, কি বই পড়বো? আমার একটা বই বের হবে ইনশাল্লাহ 46 BCS এর পরে, বাংলাবাজ। এটা চাকরি প্রার্থীদের জন্য, আপনারা ওই বইটার জন্য অপেক্ষা করতে পারেন।
আপাতত আমরা স্লাইড দিচ্ছি, পিডিএফ দিচ্ছি, এগুলো পড়েন। আমার বইটা বের হলে বইটা কিনেন। আমি বলছি না আমার বইয়ের জন্য অপেক্ষা করেন, আদার্স XYZ বই কিনেন, আমারটা পরে বাইরে হলে দরকার হলে কিনবেন, নাহলে কিনবেন না। আমারটা কিনলে একটা আপনাদের জন্য বেটার হবে যে আমি আপনাদেরকে যেভাবে পড়াই ওভাবে হচ্ছে আপনি পড়তে পারবেন। আর আমাদের একটা মডেল টেস্ট আছে, এই তন্ময় একটা মডেল টেস্ট বই আনো তো। আমাদের একটা মডেল টেস্ট আছে, ওই মডেল টেস্ট বইটা আপনি সংগ্রহ করে রাখবেন প্র্যাকটিস করার জন্য। আমি ওই বইটা আমাদের তানভীর স্যার পেজ থেকে বইটা অর্ডার করবেন, আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি একদম A to Z বইটা দেখাই দিলে আপনি খুব ভালো করে বইটা অর্ডার দিয়ে দিলে আলহামদুলিল্লাহ আপনি একটা মডেল টেস্ট বই আনো দ্রুত। তো বইটা আপনি পড়বেন এবং আপনি প্র্যাকটিস করতে পারবেন ওখান থেকে, বুঝছেন? স্যার ভিডিওর পিডিএফ দিবেন মানে এটা বলছি তো দিব, এবং সবকিছু আমি মানে সবকিছুই আপনাদেরকে সবকিছু সাজানো গোছানো আছে, এখানে সবকিছু সাজানো গোছানো আছে। কারণ এর আগে আমাদের 24টা ব্যাচ পড়ানো শেষ, কাজে আপনাকে কোনো জিনিস নতুন করে ভাবতে হবে না, যে কোনো জিনিস সার্ভিসের জায়গাতে কোনো কিছুই কম হবে না। তো এটা হচ্ছে সেই বই, এটা একটা মডেল টেস্ট বই। আমি আপনাদেরকে একটু দেখাই দিই, তাহলে দেখাই দিলে আপনারা ভালো বুঝবে। এটা হচ্ছে আমাদের সেই মডেল টেস্ট বই। হ্যাঁ, এই যে মডেল টেস্ট বই, এটা খুব ছোট একটা বই। এখন দেখেন এখানে এই যে 50টার মতো মডেল টেস্ট আছে, আপনি স্ট্যান্ডার্ড একদম ঘরে বসে পরীক্ষা দিতে পারবেন, সকল চাকরি পরীক্ষার জন্য এটা সংগ্রহ করবেন। আমি একটু স্পেশালিটিটা আপনাদেরকে একটু দেখাই, তাহলে বুঝবেন। 50টা মডেল টেস্ট আছে, ধরেন এটা হচ্ছে মডেল টেস্ট 1। এই যে মডেল টেস্ট 1, এখানে দেখেন সময় 20 মিনিট, পরীক্ষা শুরু করার সময় ধরেন আপনি যে সময় পরীক্ষা শুরু করবেন সেটা এখানে দিয়ে দিবেন। তারপর আপনি পরীক্ষা দিয়ে শেষ, ধরেন 10টায় শুরু করলেন, এখানে 10টা 16তে পরীক্ষা শেষ, তাহলে এখানে 10টা 16 দিবেন। এরপর আপনি বুঝতে পারতেন যে 16 মিনিট কতক্ষণ সময় লাগতেছে সেটা দেখতে পারবেন, সঠিক কয়টা হয়েছে ভুল কয়টা হয়েছে। এরপরে এই এক্সামটা দেওয়ার পর পরের এক্সাম মডেল টেস্ট 2 এ যাবেন, আবার সেম ভাবে সময় লিখবেন। এবার আপনি বুঝতে পারবেন যে আগের থেকে সময় বেশি লাগতেছে না কম লাগতেছে, আগের থেকে কি সঠিক বেশি হয়েছে ভুল কম হয়েছে সেটা আপনি বুঝতে পারবেন। একদম স্ট্যান্ডার্ড আমি সবগুলো দিছি, এবং উত্তরটা কিন্তু নিচে দেওয়া, ফলে আপনি এক্সামটা দিয়ে উত্তরটা আপনি মিলাইতে পারবেন যে আসলে আপনার কয়টা হয়েছে। এখান থেকে আপনি উত্তর মিলাবেন। হ্যাঁ, মিলাই দেখবেন। এরকম 50টা মডেল টেস্ট, এই বইটা কুরিয়ার সহ 160 টাকা দাম, বাট কোথাও পাবেন না। এই বইটা হচ্ছে আপনি ইয়ে থেকে পাবেন, মানে আপনার বইটা আপনি সংগ্রহ করবেন আমাদের যেই এটাকে কি বলে, আমাদের তানভীর স্যার যে পেজ যেটার মাধ্যমে ভর্তি হয়েছেন সেখান থেকে নিন। অনেকে মনে করতে পারেন যে বিজ্ঞাপন বিরতি, মানে বিজ্ঞাপনই দিচ্ছি আপনার জন্য, যদি সহায়ক হয় এই বইয়ের মাধ্যমে আমি আশা করি যে সহায়ক হবে। সো এটা আপনি নিতে পারেন, যদি আপনার জন্য পারফেক্ট মনে হয় এই বইটা নিবেন। আর বাংলাভাষ বইটা বের হলে সেটা নিতে পারেন। এটা জাস্ট এটা মানে একটা বই বিক্রি করলে খুব বেশি লাভ না, এই বইটা আমার স্টুডেন্টদের জন্যই নেওয়া। খুব বেশি মানে যদি বিক্রির ওরকম উদ্দেশ্যই থাকতো তাহলে অনেক লাইব্রেরিতে দিতাম, বাট যাতে স্টুডেন্টরা প্র্যাকটিস করতে পারে এই জন্য এই বইটা। তানভীর স্যার পেজ থেকে বইটা অর্ডার দিবেন, 3 দিনের ভিতরে বই চলে যাবে হাতে। ঠিক আছে, আর কার কোন প্রশ্ন আছে? ভিডিওর পিডিএফ দিবেন নাকি লেকচার শিট? সবই দেওয়া হবে, স্লাইডও দিয়ে দিব, লেকচার শিটও দিয়ে দিব। যখন স্লাইড দিলে হয়ে যাবে, লেকচার শিট দেওয়ার দরকার নেই, তখন সেখানে যা যা দরকার সবকিছু দিয়ে দিব। আমি এখন 3rd ইয়ার, এখন কেনা কি ঠিক হবে? অবশ্যই ঠিক হবে। আপনি এখন চাকরির পড়া শুরু করছেন, তাহলে আপনি এখনই কিনবেন। ঠিক আছে, কোর্স শেষ করে মডেল টেস্ট কিনা বেটার। যদি কোর্স শেষ করে মডেল টেস্ট কিনা বেটার মনে হয় তাহলে পরে কিনেন। আর যদি মনে হয় যে মাঝখানেই আপনি প্র্যাকটিস করবেন, কিছুটা বেসিক আছে, তাহলে আপনি সেখান থেকেও করতে পারেন। এটা আপনার ইচ্ছার উপর ডিপেন্ড করে। আমি পরিচয় করাই দিলাম, জাস্ট এই মডেল টেস্টটার সাথে পরিচয় করাই দিলাম, যখন দরকার হবে তখন বইটা নিতে পারবেন, সমস্যা নাই। অর্থাৎ এই বইটা এখন অ্যাভেলেবেল। আর বাংলাভাষ বই আপনাদের জন্য যেটা বের হবে সেটা বের হলে আপনারা তখন নেবেন। আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করি, দয়া করে লাইভে ক্লাস করবেন, দয়া করে শেষ পর্যন্ত লাইভে ক্লাস করবেন, হাত জোর করে রিকোয়েস্ট করি। একান্ত কোনো সমস্যা না হলে দয়া করে লাইভ ক্লাস মিস করবেন না, ওকে? বাগদারা এক কথা প্রকাশ, এগুলো বই দেখে পড়বো? হ্যাঁ, এগুলো বই দেখে, এগুলো তারা পড়ানোর কিছু না, এগুলো আপনি নিজে পড়বেন। ডিসকাশন গ্রুপে জয়েন নেয় না, ডিসকাশন গ্রুপে জয়েন না হলে একটু আমাদের পেজে যোগাযোগ করেন, অ্যাড করে দিবে। ঠিক আছে, ভালো থাকবেন, সুন্দর সুস্থ থাকবেন। এন্ড আমি একটা পোস্ট দিয়ে দিব যে আজকে প্রথম ক্লাস কতটুকু বুঝতে পারছেন, ক্লাসটা কেমন লাগছে জানিয়ে দিবেন, সেই পোস্টে ইয়ে করবেন এখন আর না জানান, ওকে? তো ভালো থাকবেন, সুন্দর সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।